আপনি নিজেও নিজেকে স্পন্সর করতে পারেন। তার লাস্ট এডুকেশনে যে সাবজেক্ট গুলাই থাকবে, লাস্ট এডুকেশনে প্রত্যেকটা সাবজেক্টেই যেন 50-এর উপরে মার্কস থাকে। এখানকার জনসংখ্যা খুব কম, 13 লাখ। আমার নাম অনন্ত রায়, ক্যারিয়ার অ্যাব্রোড কনসালটেন্সি সিইও হিসেবে কর্মরত আছি এই মুহূর্তে। আমি এস্তোনিয়াতে আছি 2018 সাল থেকে। পড়াশোনা কমপ্লিট করে আমি এখানেই জব করছি এবং পরিকল্পনা করছি যে ভবিষ্যতে যাতে এখানে সেটেল হতে পারি। তো এই তো। আচ্ছা, আপনি তাহলে প্রথমে মাস্টার্স প্রোগ্রামে গেছিলেন নাকি পিএইচডি করার জন্য? আমি এমবিএ করার জন্য আসছিলাম এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কোন সিটিতে ছিল? এটা তালিন সিটিতে। বুঝতে পারছি। এখন মূল ব্যাপার হলো, তাহলে আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যান করলেন, ইউরোপ বা এশিয়াতে তো অনেক কান্ট্রি আছে, আপনি এস্তোনিয়া কেন চুজ করলেন? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন। সত্যি কথা বলতে এস্তোনিয়া সম্বন্ধে আমি প্রথম জানি আমার এক বন্ধুর কাছ থেকে, যে এখানে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে। তো পরবর্তীতে এস্তোনিয়া নিয়ে একটু সময় দিলাম, একটু রিসার্চ করলাম। পরে যেটা পেলাম যে এখানকার জনসংখ্যা খুব কম এবং এটা খুব পিসফুল একটা কান্ট্রি। সত্যি কথা বলতে জনসংখ্যা কম বলতে মনে করেন মাত্র 13 লাখ জনসংখ্যা, অ্যারাউন্ড 60% এরিয়া আপনার ফরেস্ট দিয়ে কাভার করা। তো বুঝতে পারছেন আপনার প্রত্যেকটা শহরে এক্সেপ্ট আপনি তালিনেও আপনার মানুষজন কম তুলনামূলক। যদি অন্যান্য শহরে যান তাহলে মনে করেন যে আরো অনেক কম মানুষজন দেখবেন আপনি। জবের অপরচুনিটি আছে। এস্তোনিয়ার আর একটা ভালো ব্যাপার হলো আপনার স্টুডেন্ট হিসেবে আসলে ফুল টাইম জব করা যায়, যে সুযোগটা আপনার। হ্যাঁ, স্টুডেন্ট অবস্থাতেই। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে কেউ যেন পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে তারপরে ফুল টাইম জব না করে, তাহলে আবার প্রবলেম হবে। ফুল টাইম জব বলতে কি আপনি এখানে কোনো লিমিট নাই? যে ধরেন ফুল টাইম 40 ঘন্টা 45 ঘন্টা এমন সাপ্তাহিক কি কোনো লিমিট আছে? ফুল টাইম 36 আওয়ার্স, বাট তারপরেও আছে অনেকে হয়তো আরো একটা পার্ট টাইম জব করছে। কথার কথা, পড়াশোনা কমপ্লিট করে। আমি এটা ইন্সপায়ার করছি না পড়াশোনার সময় একটা ফুল টাইম জবের পাশাপাশি আরো একটা পার্ট টাইম জব করতে, যেটা পসিবল না সত্যি কথা বলতে। কারণ আপনার তো পড়াশোনাও করতে হবে, পাশও করতে হবে, না হলে এন্ড অফ দ্য ডে তে আপনি এখানে থাকতে পারছেন না। বাট অনেকে আছে হ্যাঁ ফুল টাইম জবের পাশাপাশি পার্ট টাইম জবও করছে যারা পড়াশোনা কমপ্লিট করছে। সো ওদিক থেকে চিন্তা করলে আমি বলবো যে না, ওইরকম লিমিট নেই। আচ্ছা, তাহলে আপনার কাছে মূল ব্যাপার মনে হয়েছে যে না, এই যে একটু পিস মনে হবে পড়াশোনার দিক থেকে, বা একটা শান্তশিষ্ট পরিবেশ পাবেন, এর জন্য আপনি অন্যান্য কান্ট্রি চুজ না করে এই কান্ট্রিটা চুজ করছেন, তাই তো? হ্যাঁ, এটা একটা অন্যতম কারণ। রাইট। আচ্ছা, মূল উদ্দেশ্য কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে যেটা থাকে যে আমি এমন একটা কান্ট্রিতে যাইতে চাই যেখানে স্টুডেন্ট ভিসা কম, পড়াশোনা শেষ হওয়ার পরে স্টুডেন্ট লাইফ, এরপরে যাতে বেশ একটা ভালো অ্যামাউন্টের পারিশ্রমিক আমি জব থেকে আর্ন করতে পারি। এটা কিন্তু মোটামুটি মূল টার্গেট, যদি ও ঠিকভাবে বলে। হ্যাঁ, তো এস্তোনিয়াতে কি আসলে এই সুযোগটা আছে? আপনি ইউরোপের বা এশিয়ার অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এদিক থেকে তুলনা করলে বা কম্পেয়ার করলে? আমি যেটা বলবো সত্যি কথা বলতে, আপনি এশিয়ান কান্ট্রির কথা বলেন, ইউরোপিয়ান কান্ট্রির কথা বলেন, আমার জ্ঞানে আমি যতটুকু জানি এস্তোনিয়া থেকে কেউ পড়াশোনা কমপ্লিট করার পর যে পার্সেন্টেজটা আপনার অফিসিয়াল জব করছে, আমি দেখিনি যে এত বড় একটা পার্সেন্টের ছেলেপুলে যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসে ইউরোপে, তারা অফিসিয়াল জব করছে। হয়তো এটা আপনি মনে করতে পারেন যে আমি হয়তো প্রাইড থেকে বলছি, বাট সত্যি বলতে আমার পরিচিত অ্যাটলিস্ট 7 থেকে 8 জন আছে যারা এখানে মাস্টার্স করতে আসছে বা এমবিএ করতে আসছে বা ব্যাচেলর করতে আসছে, কমপ্লিট করে এরিকসনে জব করছে, ওয়াইজে জব করছে, মনিসে জব করছে, আরো অন্যান্য ফিনটেক অথবা আপনার ভেরিপের মতো একটা ইউনিকর্ন বড় বড় কোম্পানিগুলোতে জব করতেছে এরা। সত্যি কথা। এবং এই অপরচুনিটি গুলো এখানে আছে। এবং এমন না যে এই জব গুলো করতে হলে এস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি জানতে হবে, তা না। আপনার এখানকার ওয়ার্ক এনভায়রনমেন্টে আপনি মনে করেন যে আপনি যদি ইংলিশে কথাবার্তা বলতে পারেন তাহলে আপনি জবগুলো করতে পারছেন। এখানে একটা ইন্টারন্যাশনাল কালচার আছে আর কি। তার মানে এস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ না জানলেও আপনার অনেক অপরচুনিটি আছে যে আপনি অনেক অফিসিয়াল জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন, পাচ্ছেন।
আর অফিসিয়াল জবগুলোর স্যালারি একদম খারাপ না। আপনি যে কথাটা বললেন আর কি একটু আগে, যে আমাদের ইচ্ছা থাকে পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো জব করব, একটা ভালো স্যালারি পাবো, অফিসিয়াল জবগুলোর স্যালারি ইউরোপে ভালোই। জাপানের ক্ষেত্রে কিন্তু আপনি যেমন বললেন এস্তোনিয়াতে ভাষা একটা ব্যারিয়ার না, কিন্তু জাপানের ক্ষেত্রে ভাষাটা কিন্তু হিউজ একটা ব্যারিয়ার। ও পার্ট টাইম হোক অথবা ফুল টাইম অথবা স্বাভাবিক জীবনযাপন করতে হইলেও ওর ভাষাটা জানা খুবই দরকার, মানে খুবই আবশ্যক। এই জায়গায় কিছু কিছু পার্সেন্টেজ মানুষ আছে ওরা ইংরেজি ভাষাটা বুঝে, কিন্তু ওদের প্রোনাউন্সিয়েশন শুনলে মনে হইব ভাই আমি যেটা পারি ইংলিশ এটা আমি বলবো না, তুমি মাফ করে দে আমার, মানে পুরা বাজে অবস্থা। এখন এস্তোনিয়ার ব্যাপারে যদি এটা বলেন, দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ডেফিনেটলি আপনি অ্যাডভান্টেজ পাবেন, আপনার অপরচুনিটি বাড়বে, এটা স্বাভাবিক। আপনি কালচার সম্বন্ধে জানতে পারবেন, মানুষজনের সাথে বেশি মিশতে পারবেন, আপনাকে বেশি ওয়েলকাম করবে তারা। লাইক হয়তো ইংলিশে ইয়াং জেনারেশনটা বেশি কথা বলে বা আমাদের জেনারেশনটা ভালো কথা বলে, কিন্তু আপনি যদি ওল্ড জেনারেশনের কথা বলেন তাদের কিন্তু মনে করেন এস্তোনিয়ান বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলোতেই কথা বলতে হয় বা কথা বলে তারা। তো আপনি যখন এস্তোনিয়ানে কথা বলবেন তারাও আপনাকে ওয়েলকাম করবে। তো আপনার এস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ জানা মানে আপনার অ্যাডভান্টেজটা বেড়ে যাবে, কিন্তু তার মানে এটা না যে আপনার এস্তোনিয়ান না জানা থাকলে আপনি এখানে চলতে পারবেন না বা ভালো জব করতে পারবেন না। বিদেশি যদি বাংলাদেশে এসে একটু বাংলায় টুকটাক কথা বলে আমরা কিন্তু এর মানে খুব দ্রুতই আপন করে নিতে চাই। স্বাভাবিক। আচ্ছা, এবার তাইলে আমরা একটু ভিসা সংক্রান্ত নিয়ে কথাবার্তা বলি। এই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ওই জায়গায় কেউ যদি মাস্টার্স অথবা পিএইচডি করতে যায়, এই ক্ষেত্রে ওর বাংলাদেশ থেকে ও যে অনার্স কমপ্লিট করছে এই জায়গায় কি সার্টিফিকেট মিনিমাম ওর সিজিপিএ কত থাকা দরকার, এমন কি কোনো রিকোয়ারমেন্ট আছে? আচ্ছা, আমি এটা বলি, এই জিনিসটা একটু ডিটেলস না বললে হবে না। আপনার স্পেশালি ব্যাচেলরের ক্ষেত্রে, ব্যাচেলরের ক্ষেত্রে যেটা করে, আপনার কেউ যদি পড়াশোনা করতে আসে এখানে, তার লাস্ট এডুকেশন মিনিং আপনার ইন্টারমিডিয়েট অথবা এ লেভেল অথবা যদি ডিপ্লোমা করা থাকে, যেটা ইন্টারমিডিয়েটের সমতুল্য বা এইচএসসি সমতুল্য বাংলাদেশে, হ্যাঁ, তাদের যে সাবজেক্ট গুলাই থাকবে লাস্ট এডুকেশনে, প্রত্যেকটা সাবজেক্টেই যেন 50-এর উপরে মার্কস থাকে। আচ্ছা, এটা কেন? এটা হলো আপনার এখানকার পাস মার্ক হলো আপনার 50 আউট অফ 100। তো এই ক্ষেত্রে ওরা বলে যে তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে ব্যাচেলর করতে আসো, আমরা চাই যে ইন্টারমিডিয়েটে তোমার অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে 50+ মার্কস ছিল, তাহলে তুমি এখানকার পড়ার জন্য এলিজিবল। যদি এটা কম থাকে তাহলে এখানে অ্যাডমিশন পাবে না। আচ্ছা, যারা ট্রাই করবে তারা শুধু শুধু সময় নষ্ট করছে, সত্যি কথা বলতে, এবং এনার্জি নষ্ট করছে। কারণ অ্যাপ্লিকেশন করলে, ইন্টারভিউ, তারপর এন্ড অফ দ্য ডেতে আপনার ডিসিশনটা আসলে দেখা যাবে যে আপনার নেগেটিভ আসতেছে। সো ইউনিভার্সিটি হয়তো অ্যাকসেপ্ট করতেছে ইন্টারভিউর জন্য, বাট আপনার যে অ্যাওয়ার্ডিং বডিটা এনিকনারিক, যারা নির্ধারণ করে যে স্টুডেন্টটা এখানে পড়তে পারবে কিনা, যাদের কাছ থেকে আপনার এই ভেরিফিকেশন সার্টিফিকেটটা নিতে হয় ইউনিভার্সিটির, তারা না করে দিচ্ছে এন্ড অফ দ্য ডেতে। সো এটা স্টুডেন্টের জন্য একটা হ্যাসেল না। আর মাস্টার্স এর ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ, মাস্টার্স এর ক্ষেত্রে ঝামেলাটা নাই। মাস্টার্স এর ক্ষেত্রে ইউজুয়ালি আপনার 60% এভারেজ মার্কস থাকলে বা তার বেশি মার্কস থাকলেই মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারছে। সো কারো যদি ব্যাচেলরে 60%+ মার্কস থাকে এবং দেখা যায় যে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ইউজুয়ালি 6, মাস্টার্স এর জন্য, ব্যাচেলরের ক্ষেত্রে যেটা 5.5, নো ব্যান্ড লেস দেন 5, এগুলো থাকলে দেখা যায় যে সে এলিজিবল অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাডমিশন পাওয়ার জন্য। এই জায়গায় তাহলে আপনার ডকুমেন্ট কি কি লাগে? ধরেন ও অনার্স করতে চাইতেছে অথবা মাস্টার্স, দুইটার জন্য কি ডকুমেন্ট ভেরিয়েশন কি আলাদা আলাদা আছে নাকি সেম? দুইটা প্রোগ্রামের জন্য আপনার ডকুমেন্ট কি কি লাগে, এটা আপনি একটা বেসিক একটা লিস্ট আপনি যদি বলতেন। এখন এটা ইউনিভার্সিটি ওয়াইজ আপনার কিছুটা ভেরি করতে পারে, বাট আপনার যেই মেইন ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন হয়, কেউ যদি মনে করেন ব্যাচেলর করতে চায়, তাহলে তার এসএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, যদিও কিছু ইউনিভার্সিটি আছে আমি দেখছি তারা শুধুমাত্র লাস্ট এডুকেশনের সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট চায়। তো ব্যাচেলরের জন্য হলে দেখা যাবে যে শুধুমাত্র ব্যাচেলরে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট আছে। ওকে, সাথে পাসপোর্ট কপি, একটা পাসপোর্ট সাইজ পিকচার, যেটা আপনার ইউরোপিয়ান সাইজ যেটা, হ্যাঁ, এটা
একটা মোটিভেশনাল লেটারে আপনার ডিটেলস দিতে হয় ইউজুয়ালি, যে আপনি কেন এই স্পেসিফিক সাবজেক্টে এই স্পেসিফিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে যাচ্ছেন, এবং আপনার কেরিয়ার গোল কি, আপনি পড়াশোনা কমপ্লিট শেষে আপনি কি করতে চান, এই জিনিসগুলো ইনক্লুড করলে বেটার হয়। সাথে সিভি, এই ডকুমেন্টগুলো আপনার অ্যাডমিশনের সময় লাগে ইউজুয়ালি। আর মাস্টার্স এর ক্ষেত্রে আপনার সিমিলারলি ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করতে পারে, বাট আপনার ওই মেইন ব্যাচেলরের মেইন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, সিভি, মোটিভেশনাল লেটার, ছবি, এগুলো, আচ্ছা পাসপোর্ট কপি, এগুলোই লাগে মেইনলি। বুঝতে পারছি। এখন আমি ধরেন সাপোজ আমি একজন ক্যান্ডিডেট, আমি এস্তোনিয়াতে যাইতে চাইতেছি ব্যাচেলর প্রোগ্রামে। এখন এই ক্ষেত্রে আমি যখন কোন একটা ইউনিভার্সিটি চুজ করব, এটা কি আমি গুগল কইরা সার্চ করে এইভাবে করতে পারি, নাকি এমন নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা কিছু একটা আছে যেখান থেকে যে কোন কোন ইউনিভার্সিটিগুলা কোন কোন সময়ে ওরা সেশন চালু করতেছে এটা জানতে পারি, নাকি একটা এজেন্সি বা কোনো একটা পারদর্শী লোক যে এটা নিয়ে কাজ করতেছে আর শরণাপন্ন হওয়া উচিত একটা ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে? এখন ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে না নিজে নিজে সবকিছু করা যায়, সত্যি কথা বলতে কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই, কিন্তু একটু নিজে সময় দিতে হয়, একটু রিসার্চ করতে হয়। তো সব থেকে ভালো হলো আপনার ড্রিম অ্যাপ্লাইতে গিয়ে আপনার চেক করা। ড্রিম অ্যাপ্লাইতে দেখা গেছে যে আপনার এখানকার যত পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সবগুলা লিস্টেড করা ওইখানে, প্লাস আপনার মনে করেন সাবজেক্ট, টিউশন ফি কত, অ্যাডমিশন কবে শুরু হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করবে, এই জিনিসগুলো ওইখানে পেয়ে যাবেন আপনি যদি চান। হ্যাঁ, এটা ব্যাচেলরের জন্য হোক, মাস্টার্স এর জন্য হোক। আর তারপরেও যদি মনে করেন যে আপনি হয়তো সাবজেক্ট খুঁজে পাইছেন বাট আপনি কনফিডেন্ট না, এই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ একজন এক্সপার্টের কাছে ডেফিনেটলি যেতে পারেন, কারণ তারা কাজ করে অলরেডি, তারা জানে। এবং অনেক সময় হয় না যে ছোট ছোট অনেক মিস্টেকের কারণে আপনার অ্যাডমিশন হয় না বা ভিসা হয় না, বাট একটা স্টুডেন্ট যদি মনে করে যে না আমি এভরি সিঙ্গেল ডিটেলস ধরে যাব, আমি নিজে নিজে করবো, সেটাও ডুয়েবল টু বি অনেস্ট। আর কেউ যদি সময় আর এনার্জি বাঁচাইতে চায়, কিছু টাকা এক্সট্রা গেলে সমস্যা না হয়, হ্যাঁ ডেফিনেটলি তারা এক্সপার্টের কাছে যেতে পারে। তাইলে আমি ধরেন ইউটিউব গুগল ঘাটাঘাটি করে বা ফ্রেন্ড সার্কেল কেউ একজন থাকে এস্তোনিয়াতে, এর মাধ্যমে আমি চুজ করলাম যে আমি এই ইউনিভার্সিটিতে আমি যাইতে চাইতেছি। প্রথম কোশ্চেন হলো সেশন কয়টা? আমাদের এখানে সেশনটা একটু ডিফারেন্ট। আমি যদি বলি, আমি ডিফারেন্ট কেন বলতেছি এটাতে যাই। আপনার পাবলিক ইউনিভার্সিটির সেশন একটা, হ্যাঁ কোন মাসে? সেপ্টেম্বর সেশন। কেউ যদি অ্যাপ্লাই করতে চায় মিড জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম দিকে, এই সময়টাতে অ্যাপ্লিকেশন করতে পারে। বাট অ্যাপ্লিকেশন পোর্টাল খোলার সাথে সাথে আমরা রেকমেন্ড করি বা আমি মনে করি যে অ্যাপ্লিকেশন করা উচিত, কারণ দেখা যায় এখানকার পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অন্যান্য ইউরোপিয়ান স্টুডেন্ট, তারপর অনেক এশিয়ান স্টুডেন্ট, আফ্রিকান স্টুডেন্ট, আমেরিকান স্টুডেন্ট, তারাও অ্যাপ্লিকেশন করতে থাকে। সো প্রায়োরিটি বেসে দেখা যায় যে আপনার ইন্টারভিউ গুলো নেওয়া হয়, তাদের সিট যদি ফিল আপ হয়ে যায় তারপরে তো আর কোনো অপশন থাকবে না, নতুন করে তারা আর স্টুডেন্ট রিক্রুট করবে না। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে দুইটা সেশন, ফেব্রুয়ারি প্লাস সেপ্টেম্বর। এই ক্ষেত্রে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে স্কলারশিপের কি কোনো ব্যাপার স্যাপার আছে দুইটার মধ্যেই? স্কলারশিপের কথা বললে আপনার মেরিট বেসড স্কলারশিপ যেটা, সেটা তো আছে। আপনার সব ইউনিভার্সিটিতে দেখা যায় যে প্রত্যেকটা কোর্সেই আপনার সব থেকে ভালো রেজাল্ট যার থাকে সেই ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন করতে পারে। প্লাস আপনার আর একটা আছে কুমলাউদা, যেটা কুমলাউদাটা হলো আপনার আউট অফ 4-এ যার 4 থাকবে সে মনে করেন মেরিট বেস স্কলারশিপের জন্য ডেফিনেটলি এলিজিবল। আর যদি অন্য স্কলারশিপের কথা বলেন, এটার জন্য আমরা রেকমেন্ড না করি কোনো স্টুডেন্টকে করার জন্য। এটা হলো নিড বেস স্কলারশিপ। নিড বেস স্কলারশিপটা হলো আপনার মনে করেন যে কারো হয়তো ফ্যামিলি কন্ডিশন ভালো না বা ফ্যামিলি সাপোর্ট ভালো না, তারা ইচ্ছা করলে নিড বেসড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং আপনার 300 to 400 ইউরো পার মান্থ তারা পাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। কি সমস্যা? একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে আসে, সে যখন বলতেছে যে আমি আমার নিজের টিউশন ফি নিজে পে করবো বা আমার ফ্যামিলি পে করবে, আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, সে ব্যাংকে টাকা দেখায় আসছে, তাই না? এরপরে এখানে যে এসে আসার পরে কেউ যদি নিড বেসড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, পরবর্তীতে সে যখন টিআরপি রিনিউ করতে যাবে
তখন আসল ঝামেলাটা হয়। তখন তাকে রিনিউ করে দিবে না, বলবে যে তুমি এখানে আসার সময় বলছো যে তোমার কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার নাই, তুমি এখানে আসার পর আমাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিছো, তার মানে তুমি এটা ঠিক করো নাই। সো তোমার পড়াশোনা কমপ্লিট হয়েছে বা টিআরপি রিনিউ করতে হবে, আমরা এটার সাথে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না। আর মাস্টার্স এর জন্য একটা স্কলারশিপ আছে এখানে, এটা আপনার প্রতি মাসে 310 ইউরো করে। এখন আমি শিওর না এখন কি একটু বাড়ছে কমছে কিনা। তো এটার জন্য দেখা যায় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোটা থাকে, যে এই ইউনিভার্সিটিতে হয়তো 5টা কোটা, আর একটা ইউনিভার্সিটিতে 10টা কোটা। হ্যাঁ, এবং কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনার রেজাল্ট কেমন, অ্যাপ্লিকেশন করার সময় আপনার মোটিভেশনাল লেটারটাতে আপনি আসলে কি উল্লেখ করছেন, সবগুলোর উপর জাস্ট করে দেখা গেল 10টা অ্যাপ্লিকেশন থাকলে যদি 5টা কোটা থাকে 5 জনকে দেয়। আচ্ছা, ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য, ব্যাচেলরের জন্য এভারেজে টিউশন ফি যদিও প্রাইভেট ভাবে পড়তে চায়, টিউশন ফি কেমন? ব্যাচেলরের জন্য টিউশন ফিটা 7,500 ইউরো মতো প্রতি বছর। মাস্টার্সের জন্য? মাস্টার্সের জন্য 7,850 ইউরো প্রাইভেটের জন্য। প্রাইভেটের জন্য। আর পাবলিকের জন্য যদি বলেন তাহলে কম, ডেফিনেটলি আপনার অ্যারাউন্ড 4,000 এর মধ্যে ইয়ারলি টিউশন ফি কভার করা যায়। আচ্ছা, তাহলে বাংলাদেশ থেকে যারা এস্তোনিয়াতে অ্যাপ্লাই করতেছে বা প্ল্যান করতেছে, ওরা কি অধিকাংশ প্রথমে আপনার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, নাকি প্রাইভেট ভাবে যদিও পড়তে চায়? দুইটাই কি ওয়ে আছে, নাকি কোনটা আসলে? আমি না দেখি নাই যে বাংলাদেশ থেকে যখন আসে তখন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে আসা যায় কিনা, এটা আমার জানা নাই। আমি যতটা জানি নেই এটা, এখানে আসার পরে অ্যাপ্লিকেশন করতে হয় স্কলারশিপের জন্য, আমার নলেজে যতটুকু আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা হোক না মেরিট বেস স্কলারশিপ বা নিড বেস এর কথা বললাম, বা মাস্টার্স এর জন্য যে স্কলারশিপটা আছে, এটা যেটাই হোক এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটা করতে হয় ইউজুয়ালি। আচ্ছা, তো আসার সময় টিউশন ফি দিয়ে আসতে হয়। স্টুডেন্ট ওর সব ডকুমেন্ট তো জমা দিতেছে, সবকিছুই তোর বিস্তারিত বলতেছে। হ্যাঁ, এখন ও 1 বছরের টিউশন ফি দিয়ে তারপরে গেল, যাওয়ার পরে এরপরে যদি ও স্কলারশিপের জন্য আবেদন করতে চায়, বাংলাদেশ থেকেই ক্যান করা যায় না? কেন ওইখানে যাই আমার আবেদনটা করতে হবে? সমস্যাটা কই? এখন এক এক দেশে তো এক এক নিয়ম না, বলেন যে আমরা একটু আগে যে কথা ছিলাম, বাংলাদেশে হয়তো 5 মার্ক আপনার মনে করেন 33%, 40%, রাইট? এখানে আবার ওরা ওইটা একসেপ্ট করছে না। এখন আমরা বলতে পারছি না ওদের যে কেন একসেপ্ট করবে না, আমার দেশে তো একসেপ্ট করে। বুঝতে পারছেন? রুলস তো রুলসই। আচ্ছা, কি কি ডকুমেন্ট বা কি কি ব্যাপার যদি আমি আসলে স্ট্রং থাকে তাহলে স্কলারশিপ এটা আমি রিটার্ন পাওয়া যাইতেছে, অথবা স্কলারশিপটা আমি পাইতেছি? কি কি ব্যাপার? প্রথম হইলো মনে করেন যে স্টুডেন্টদের স্কলারশিপটা সম্বন্ধে জানা উচিত, রিসার্চ করা উচিত। একদম প্রথম যে থট, বেশিরভাগ স্টুডেন্ট যারা আসছে আমাদের সময় তারা স্কলারশিপ সম্বন্ধে হয়তো জানে নাই, শুনে নাই, অ্যাপ্লাই করে নাই, পাওয়ার তো প্রশ্ন উঠে না। যারা জানছে, যারা জানতো তাদের মধ্যে থেকে কিছু অ্যাপ্লিকেশন করছে, কিছু পাইছে। তো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, রেজাল্ট একটা বড় ম্যাটার ডেফিনেটলি, সাথে সাথে আপনার মোটিভেশনাল লেটারটা, এটা একটা বড় ভূমিকা রাখে। আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন স্কলারশিপের জন্য, এবং যে যা স্কোরে অ্যাকচুয়ালি সিলেক্ট করছে যে আপনি স্কলারশিপটা পাওয়ার যোগ্য কিনা, তারা আপনার থটটা মোটিভেশনাল লেটার থেকে জানতে চায়। কারণ আলাদা করে তো আর ইন্টারভিউ নিচ্ছে না বা আপনার সাথে কথা বলছে না, অতএব আপনার যেটা দিতে হবে মোটিভেশনাল লেটারের মধ্যে আপনার দিতে হচ্ছে মূলত। আচ্ছা, মোটিভেশনাল লেটার এটা যারা এস্তোনিয়া নিয়ে কাজ করতেছে, আমি যদি এমন কয়েকটা এজেন্সির কাছে যাই, এদের কাছ থেকে আমি বেটার একটা ধারণা পাই, অথবা এদের হেল্প নিয়ে কিন্তু আমি বেটার একটা মোটিভেশনাল লেটার আমি লিখে নিতে পারি। কারণ এরা যেহেতু কাজ করতেছে, এদের হয়তো বা অনেক অনেক লেটার লেখার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এছাড়া ডকুমেন্ট বলতে কি আমার সিজিপিটাই ম্যাটার করে। এইটা যদি ঠিক থাকে এবং মোটিভেশনাল লেটার যদি বেটার থাকে, আশা করা যায় যে স্কলারশিপ পাওয়া যাবে, তাই তো? এখন এটা সবার ক্ষেত্রে না, আমি একটু আগেও কিন্তু বলেছিলাম যে এটা আপনার কোটা আছে, লাইক আপনার মেরিট বেস স্কলারশিপ প্রত্যেকটা সাবজেক্টে হয়তো 1টা 2টা। এখন আপনার যদি মনে করেন সবার সিজিপিএ ব্যাচেলরের জন্য যারা অ্যাপ্লাই করবে আউট অফ 5 নিয়ে আসছে ইন্টারমিডিয়েটে, মোটিভেশনাল লেটারও খুব ভালো লিখছে, জাস্ট ফর এক্সাম্পল। এবার যদি ক্যান্ডিডেট থাকে 10 জন, এখানে স্কলারশিপ দিচ্ছে 1 জন বা 2 জনকে,
এখন 10 জনে কিন্তু এক্সপেক্ট করতে পারে না যে আমি খুব ভালো মোটিভেশনাল লেটার লিখছি, আমার জিপিএ 5 আছে, মিনিং আমি স্কলারশিপটা পাচ্ছি। কম্পিটিশনে চলে আসছে কিন্তু, তাই না? সেটাই ঢাকা ইউনিভার্সিটিতে যেমন অ্যাপ্লিকেশন করার সময় দেখা যায় যে আপনার হয়তো আর্টস সেশনে, আর্টস ডিপার্টমেন্টে বা আপনার কলা ভবনে হয়তো সিট আছে সব মিলে মনে করেন 2000, অ্যাপ্লিকেশন পরে 2 লক্ষ 3 লক্ষ। এখন সবার যদি এক্সাম ভালো হয় তারপরে কিন্তু তারা সবাইকে নিতে পারছে না এই ডক্টরেটে। তারা ওইখান থেকে তাদের চুজ করতে হবে যে ভালোর ভালো তাকে চুজ করে তারপরে স্কলারশিপটা দিবে না। ব্যাচেলার প্রোগ্রামে শুরু থেকে আপনার এস্তোনিয়াতে যাওয়া পর্যন্ত টোটাল প্রসেসিংটা কি, কোন স্টেপে কতদিন সময় লাগে এবং কোন স্টেপে কত খরচ হইতে পারে, এইটা আপনি বিস্তারিত একটা ধারণা দেন একবারে শুরু থেকে এস্তোনিয়া যাওয়া পর্যন্ত। আচ্ছা, এটা ডিপেন্ড করে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি উদাহরণ দিই অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটিতে মনে করেন এখন অ্যাপ্লিকেশন চলছে এই মুহূর্তে, এটা চলবে নভেম্বরের শেষ অবধি। এটা চলছে আপনার ফেব্রুয়ারি সেশনের জন্য, যাদের ক্লাস শুরু হবে আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। তার মানে হাতে আছে আপনার ডিসেম্বর, জানুয়ারি, 2টা মাস কিন্তু। তো অনেকে আছে অ্যাপ্লিকেশন আগে করছে বা এখন করছে, এই মুহূর্তে করছে, তাদের আপনার ইন্টারভিউ হচ্ছে, এক্সাম হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ বেরি করে। তো এগুলো হওয়ার পরে দেখা যায় যে আপনার মিড নভেম্বর পর্যন্ত এরা সাধারণত কন্ডিশনাল অফার লেটার যেটা পেয়ে যায়। কন্ডিশনাল অফার লেটার পেয়ে গেলে তখন ইউনিভার্সিটি বলে যে তোমরা টাকাটা পে করো এবং মেইন অফার লেটারটা কালেক্ট করো। আমি কি প্রথম আবেদনটা তো করতেছি অনলাইনে, এরপরে ডকুমেন্ট গুলাকে আমি অনলাইনে সাবমিট করবো নাকি কোনো ডকুমেন্ট আমার সব অনলাইনে সাবমিট করবেন আপনি? আচ্ছা, ফেব্রুয়ারিতে ক্লাস যদি হয়, অ্যাপ্লাই করলাম, এই রেজাল্ট দেয় কতদিনের মধ্যে? ইউজুয়ালি আপনার 15 ডেজ এর মধ্যে রেজাল্টটা দিয়ে আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। কন্ডিশনাল অফার লেটারটা ইস্যু করে যে টিউশন ফিটা পে করতে বলে স্টুডেন্টদের, এবং এটার জন্য আপনার অ্যারাউন্ড 7 to 8 ডেজ টাইম দেয়। ইন দ্য মিন টাইম একটা আপনার স্টুডেন্ট ফাইল খুলে টিউশন ফিটা পাঠিয়ে দিতে হয় ওদের। আচ্ছা আচ্ছা। তো এটা হয়ে গেলে, এটা হয়ে যাওয়ার পরে আপনার মেইন অফার লেটারটা সেন্ড করে দেয় স্টুডেন্টকে। এটাও ডিজিটাল যে কপিটা এটা সেন্ড করে দেয়, আচ্ছা, যেটা দিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এটা চলে আসার পরে আপনি আপনার অন্যান্য যেসব ডকুমেন্ট, কথার কথা আপনার মনে করেন সার্টিফিকেটের যে ফটোকপি করছেন বা অ্যাটাস্টেড করাচ্ছেন ফটোকপিকে, এটাকে নোটারি করাবেন। প্লাস আপনার মনে করেন যে আপনার যে স্পন্সর হবে তার অ্যাকাউন্টে যেই টাকাটা রাখা হয়েছে তার স্টেটমেন্ট, প্লাস একটা রিটেন নোটারি ডকুমেন্ট যে সে আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে। এটা হতে পারে আপনার বাবা মা বা রক্তের কেউ, ভাই বা বোন, বা আপনি নিজেও হতে পারেন, আপনি নিজেও নিজেকে স্পন্সর করতে পারেন। তাতে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স, এই তো এই জিনিসগুলোই আপনার ইউজুয়ালি লাগে। পাসপোর্টের কপিটা লাগে, ছবি লাগে। আপনার এখন টিআরপি অ্যাপ্লিকেশনটা আপনার নিউ দিল্লি থেকে আর নেয় না, ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো ডি ভিসা ফর্মটা ডাউনলোড করে এটাকে ফিল আপ করে এটাও সাথে করে নিয়ে যেতে হয়। আর মেইন যে ডকুমেন্ট গুলা, মেইন কপি গুলা, এগুলো সাথে করে নিয়ে যেতে হয়। এম্বাসি ওইটা দেখতে চায় অনেক সময়, বাট তারা রাখে না, তারা সাধারণত ফটোকপি গুলোই রেখে দেয়। এম্বাসি কি বাংলাদেশে আছে নাকি ইন্ডিয়া থেকে? স্টুডেন্ট ভিসার জন্য বা ডি ভিসা, লং টার্ম ভিসার জন্য ইন্ডিয়াতেই যেতে হয়, নিউ দিল্লিতে। আচ্ছা, নিউ দিল্লিতে। তাইলে প্রসেসিং এ শুরু, আবেদন করা থেকে শুরু কইরা ওর অফার লেটার পাওয়া পর্যন্ত অথবা আনুষঙ্গিক ইউনিভার্সিটি থেকে যে ডকুমেন্টগুলো আসবে সবই অনলাইন বেস, শুধু ওর ইন্টারভিউ দেওয়ার জন্য ওর নয়াদিল্লিতে যাইতে হবে, তাই তো? হ্যাঁ, রাইট, এমবাসিতে যেতে হবে ফাইলগুলো সাবমিট করার জন্য প্লাস ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে ভিসা প্রসেসিং এর টোটাল সময় লাগতেছে তাহলে 3 মাসের মতো। ওর ফেব্রুয়ারি সেশনের জন্য লাস্ট ডেডলাইন যদি ডিসেম্বর থাকে তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি এমন 3 মাসের মতো এভারেজ। হ্যাঁ, ফেব্রুয়ারি সেশনের জন্য ডেডলাইন হলো আপনার এন্ড অফ নভেম্বর অ্যাকচুয়ালি। আচ্ছা,
ডিসেম্বরে একটু আগে আর কি, তার মানে পুরোপুরি ডিসেম্বর জানুয়ারি পেয়ে যাচ্ছে আপনার সবকিছু রেডি করার জন্য, কিন্তু অ্যাপ্লিকেশনটা যেহেতু নভেম্বরে করছে, তার মানে সব মিলে অ্যারাউন্ড 3 মাস মতো লাগছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা ব্যাপার হলো ব্যাংকের স্টেটমেন্ট তো যে দেখাইতে হয়, এখানে মোটামুটি এখন বর্তমান ওদের রিকোয়ারমেন্ট কত, যে মিনিমাম এত অ্যামাউন্ট থাকতে হয়? আচ্ছা, ব্যাংকে যেটা দেখাইতে হয় 1 বছরের টিউশন ফি আর 1 বছরের খরচ দেখাইতে হয়। আচ্ছা, সো আপনার টিউশন ফি 1 বছরের যত, আপনার মনে করেন যদি পাবলিক ইউনিভার্সিটি হয় কম, প্রাইভেট ইউনিভার্সিটি হলে একটু বেশি, আর 1 বছরে থাকা খাওয়ার জন্য আপনি আরো দেখাচ্ছেন অ্যারাউন্ড মনে করেন অ্যারাউন্ড 10 লাখ টাকা বাংলাদেশি টাকা, সব মিলে আমরা রেকমেন্ড করি 18 to 20 লাখ টাকা দেখাইলে মোটামুটি কাভার করে। বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় মজার একটা ব্যাপার হলো, আমরা যেহেতু জাপান নিয়ে কাজবাজ করতেছি, আপনারা যেহেতু ইউরোপ অনেক কান্ট্রি নিয়ে কাজবাজ করতেছেন, অধিকাংশ স্টুডেন্টের কিন্তু একটা মেজর সমস্যা হলো যে ভাই আপনার ডকুমেন্ট যা লাগবে এগুলো আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পারবো, বা এগুলো আছে, ব্যাংকের স্টেটমেন্ট তো আমার সমস্যা। ধরেন প্রসেসিং খরচ বাবদ বা 1 বছরের টিউশন ফি বাবদ আমার 8-10 লাখ টাকা লাগবে, এটা আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পারবো, কিন্তু এক একটা কান্ট্রির ভেদে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যেমন জাপানের ক্ষেত্রে ইদানিং ধরেন 20 লাখ আমরা প্রেফার করি, আগে 12 লাখ 15 লাখ টাকাও হইতো। তো এই ক্ষেত্রে ব্যাংকের ব্যাপারটা, এই ক্ষেত্রে যারা আগ্রহী থাকবে অথবা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, এই ক্ষেত্রে ব্যাংকের কি আপনারা কোনো সাপোর্ট দিয়ে থাকেন কিনা, অথবা কোশ্চেন দুইটা, একটা হলো ব্যাংকের ক্ষেত্রে আপনারা কোনো সাপোর্ট দেন কিনা এক, আর দ্বিতীয়ত ব্যাংক এ যদি ম্যানেজ করতে চায় একটা স্টুডেন্ট এ কিভাবে ম্যানেজ করতে পারে, এই দুইটা ব্যাপার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমাদের কাছে যদি কেউ আসে সাপোর্টের জন্য, আমাদের পার্টনার ব্যাংক আছে, তাদের মাধ্যমে আমরা লোনের ব্যবস্থা করাই দিতে পারি, এবং এই ক্ষেত্রে স্টুডেন্টকে যেটা করতে হয়, সে যত টাকা ব্যাংকে দেখাতে যাচ্ছে তার 10% টাকা আর কি ব্যাংকে রাখতে হয়। কথা 20 লাখ টাকা রাখতে যাচ্ছে, তার 2 লাখ টাকা ডিপোজিট করতে হবে, বাকি 90% ব্যাংক লোন দিচ্ছে। এটা একটা ব্যবস্থা হতে পারে। আর যদি স্টুডেন্ট মনে করে নিজে নিজে করবে, তাতেও আপনার অনেকগুলো ব্যাংক আছে যারা মনে করেন যে স্টুডেন্ট লোন দিয়ে থাকে, এবং তারা এটাও বলতে পারে যে আমি এই টাকাটা নিচ্ছি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য মূলত, জাস্ট 6 মাসের জন্য বা 5 মাসের জন্য, 4 মাসের জন্য, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলেই হয় ইউজুয়ালি। যদি কেউ চায় তার একটু বেশি তার থেকে একটু বেশি সময়ের জন্য রাখবে, ব্যাংকের সাথে গিয়ে কথা বলে ব্যাংক ম্যানেজ করে দিবে। এক্ষেত্রে হয়তো মনে করেন যে আপনার 30,000 to 40,000, 50,000 টাকা এক্সট্রা খরচ হয়। আচ্ছা, 20 লাখ টাকা দেখাই তুলে আমার 2 লাখ টাকা ডিপোজিট করলে আমি 20 লাখ টাকা একটা লোন পাইতেছি। এখন আমি 20 লাখ টাকা ধরেন 1 বছর আমি ওদের এস্টিমেট দেখাইতে চাই, এই ক্ষেত্রে মোটামুটি খরচ কেমন হইতে পারে? 1 বছরের জন্য যদি দেখাইতে চান তাহলে আমার মনে হয় আরো একটু বেশি পড়বে। আপনার যদি 6 মাসের জন্য দেখাইতে চান তাহলে অ্যারাউন্ড আপনার এভারেজ 30,000 to 40,000 টাকার বেশি লাগা উচিত না, ভেরি করবে ব্যাংক ওয়াইজ। তারপরেও অনেক ক্ষেত্রে হয়তো 50,000 এও লেগে যেতে পারে। এসপেনিয়াতে যারা অ্যাপ্লাই করতেছে ওরা কি মোটামুটি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট করে নাকি? 3 মাসের করে। 3 মাস কেউ চাইলে খুবই শর্ট টাইম। হ্যাঁ, শর্ট টাইমের জন্য 6 মাসের জন্য অনেকে রাখে, দেখাইলে মনে করেন যে অ্যাটলিস্ট এম্বাসি মনে করে যে না, সে যথেষ্ট সলভেন্ট, 6 মাসের জন্য যেহেতু টাকাটা রেখেছে তার কাছে যথেষ্ট টাকা আছে, এটা একটা প্লাস পয়েন্ট আর কি। এই জায়গায় তাহলে অন্য একটা ব্যাপার যেটা চলে আসে, অ্যাপ্লাই যেহেতু করতেছে ওর 100% যে ভিসা হয় ব্যাপারটা তো এমন না। এখন ওর ধরেন 20 লাখ টাকা ব্যাংক দেখাইতে হবে, ও এফডি এর 20 লাখ টাকা আছে, আপনার সিজিবি আইএলটিএস এর ক্ষেত্রে হয় লাগবে, ওর ধরেন স্কোর 6+ আছে, 6.5 আছে, বা আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলোর কথা বললেন এগুলো ঠিকঠাক আছে। এখন কেউ যদি রিজেক্ট হয়, মূল কারণ কি যে এই কারণটার কারণে ও রিজেক্ট হইতেছে? আমি যদি 2020-এর কথা বলি, 2020-এ যেটা হয়েছিল আপনার, এখানে বাংলাদেশ এবং নেপাল থেকে অনেক স্টুডেন্ট আসার পরে তারা এখান থেকে পালায় চলে গেছে। কেন? আমার মনে হয় তাদের হয়তো আত্মীয় স্বজন আছে, বা এস্তোনিয়াতে আপনার নাগরিকত্ব পেতে একটু বেশি সময় লাগে, যেটা আপনার অ্যারাউন্ড 8 ইয়ার্স। হয়তো সে পর্তুগালে গেলে পাচ্ছে 5 ইয়ার্স, যেটা ছিল, এখন আর পর্তুগালে 5 ইয়ার্স নেই, 10 ইয়ার্স করে দিয়েছে। তারপর ফ্রান্সে গেলে হয়তো মনে করেন অ্যাসাইলেম মারছে,
গভর্নমেন্ট থেকে কিছু টাকা পাচ্ছে, টিউশন ফি দিতে হচ্ছে না, পড়াশোনা ঝামেলা তো অনেকের জন্য অনেক কিছু, হ্যাঁ, ওইটা থেকে মুক্তি পাচ্ছে। তো এইসব কারণ হতে পারে যে হয়তো পালায়, এই কারণে পালায় চলে যাওয়ার পরে এস্তোনিয়া যেটা করছে, ওই সময় যারা অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন পাইছে ওই সময় এক গড়া যেটা বলে যে যারা অ্যাপ্লাই করছে সব রিজেকশন, এটা একটা কারণ ছিল। দ্বিতীয়ত যেটা হতে পারে, আপনার মনে করেন হয়তো ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট প্রোভাইড করছে সে হয়তো ক্যালকুলেট করে না অ্যাকচুয়ালি তার কত টাকা হইলে তার এক বছর টিউশন ফি, লিভিং এক্সপেন্স এটা কভার করবে, এটা একটা কারণ হতে পারে। তারপর হয়তো এমন হতে পারে যে কোনো একটা ডকুমেন্ট তারা চাইছে, আমরা ওইটা ইনক্লুড করি নাই। আমি একটা অ্যাপ্লিকেন্ট, আমি হয়তো মনে করেন যে ওদের ওয়েব পেজে গিয়ে আমি ওইটা দেখছি, বাট আমি ওইটা হয়তো ইনক্লুড করি নাই সামহাও, হতে পারে এই কারণেও হতে পারে। কোনো এসব কারণে আমি যদি ধরেন অ্যাটাচ করতে ভুলা যায়, ওরা কি আমাকে পরবর্তীতে এটা ওয়ার্নিং দেয় না যে ভাই তুমি তো এই ডকুমেন্ট তুমি অ্যাটাচ করো নাই, নাকি ডাইরেক্ট রিজেক্ট, ওয়ার্নিং দেওয়ার সময় নাই? ওরা সাধারণত করে, কিন্তু তারপরেও আপনার এগুলো তো অ্যাকচুয়ালি বিভিন্ন কেস অফিসার দিয়ে আপনার এই জাজমেন্ট গুলা করানো হয়, তাই না? তো যেহেতু মানুষ এখানে, মেশিন মনে করেন ইনভলভ না ভিসা দেওয়ার ক্ষেত্রে, সো মনে করেন মানুষদের ইমোশন আছে বা তাদের প্রায়োরিটি আছে বা তারা কিভাবে হ্যান্ডেল করবে কেসটা, এটা মানে টোটালি ডিপেন্ড করে আপনার মনে করেন ওই মানুষটার উপর, তাই না? তো এখন হয়তো আছে 90% হয়তো তারা জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার এই ডকুমেন্টটা মিসিং, তুমি এটা দাও, বা তোমার এই ডকুমেন্টটা তো ভুল, এটা দাও। আর 10% যারা আছে সরাসরি না এটা মিসিং, তুমি ডিটেলসে যাও নাই, আমরা তো বলে দিচ্ছি আমাদের ওয়েব পেজে কি কি লাগবে তোমার, তুমি এটা মিস কেন করছো। তার যদি অ্যাপ্রোচটা এরকম হয়, হ্যাঁ সে রিজেক্ট করে দিতে পারে, এটা অ্যাপ্লিকেন্টের ভুল, রাইট? রিজেক্টের হার কেমন এস্তোনিয়াতে? বর্তমানে যেটা দেখছি আপনার ভিসা রেশিও খুবই ভালো, সত্যি কথা বলতে খুবই ভালো। এমনকি আমি বলবো 90% প্লাস বলবো আমি এই মুহূর্তে। আমি এই বছর এখনো রিজেকশন দেখিনি এস্তোনিয়াতে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটাও আপনার ওই সিজনের মতো, সত্যি কথা বলতে চেঞ্জ হয়। যদি এখানে যারা আসছে তারা যদি পালায় চলে যায়, আমি গ্যারান্টি দিচ্ছি না যে তারা আবার এক করা রিজেক্ট করা শুরু করবে না। বা যদি তারা মনে করে যে বেছে বেছে স্টুডেন্ট গুলো আনছে, এখন আপনার মনে করেন অনেক স্টুডেন্ট আনছে না, হাতে গোনা স্টুডেন্ট আনছে, হ্যাঁ 15-20 জন স্টুডেন্ট আনছে, তার মানে খুব বেছে বেছে আনছে, তারা যদি এখানে থাকে পড়াশোনা করে, তাহলে হয়তো এই ডোরটা আরো ওয়াইডলি ওপেন হতে পারে, আরো বেশি স্টুডেন্ট তারা আনবে। বুঝতে পারছি। আচ্ছা তাইলে আমি আবেদনও করলাম, আমি ওইখান থেকে অফার লেটারও পাইলাম, এরপরে আমি ইন্টারভিউর জন্য নয়াদিল্লিতে গেলাম। এখন ইন্টারভিউ বোর্ডে আসলে কোশ্চেন কি করে, এই যে কাহিনীটা কি হয়? আমার কাছে যেটা মনে হয়েছে, সত্যি কথা বলতে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলি বা আমাদের স্টুডেন্টদের এক্সপেরিয়েন্স থেকে বলি, তারা প্রথম যাচাই করতে চায় যে আমি আইএলটিএস এর ডকুমেন্ট দিছি ফাইন, বাট আমি ইংলিশে কমিউনিকেশন করতে পারছি কিনা। আচ্ছা, এই জিনিসটা একটা মেইন ফ্যাক্ট থাকে। প্লাস তারা আরো একটা জিনিস জাজ করতে চায় যে আমি যে প্রোগ্রামে আসতে চাচ্ছি বা যে ইউনিভার্সিটিতে আসছি, আমি এটা সম্বন্ধে আসলে কতটা জানি, কতটা জ্ঞান রাখি। আচ্ছা আচ্ছা, মানে আমি কি জাস্ট অ্যাপ্লাই করতে চলে আসছি, কোন সাবজেক্টে আসছি, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি কি জানি না, আসলে কিছু জানি না। তো দেখা যায় যে প্রোগ্রাম রিলেটেড কোশ্চেন করে, পার্সোনাল কোশ্চেন করে, তারপর মোটিভেশন নিয়ে কোশ্চেন করে যে কি কারণে এস্তোনিয়াতে পড়াশোনা করতে আসছো বা পড়াশোনা কমপ্লিট করে তারপর কি করবা। অ্যাজ ইউজুয়াল কোশ্চেন। আপনার ইন্টারভিউটা খুব বেশি লং যে হয় তা না, অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। বা টোটাল প্রসেসিং সম্পর্কে যে ভাই আপনি একটা এজেন্সি হিসাবে আমার হেল্প করতেছেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু প্রসেসিং এ কি ডকুমেন্ট লাগে, কোন জায়গায় কতদিন সময় লাগে, এটা কেন হইতাছে না হইতাছে, এই ব্যাপারগুলো তো অবশ্যই জানা উচিত। না, ডেফিনেটলি ওনারশিপ নিতে হবে। এখন আমার কাজের
ওনারশিপ যদি আমি নিজে না নেই, বা আমি নিজে যেটা করতে যাচ্ছি এই সম্বন্ধে যদি আমি ডিটেলস না জানি, তাহলে সমস্যায় পড়লে আমি পড়বো না। আমি যদি মনে করি আমি কাউকে টাকা দিচ্ছি এবং সে আমার সবকিছু করে দিবে, হ্যাঁ করে দেয়, কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখা যাচ্ছে ভিসা অফিসার বা ইউনিভার্সিটি তো ওই এজেন্সিকে গিয়ে বা ওই এক্সপার্টকে কোশ্চেন গুলো করছে না বা ইন্টারভিউ করছে না, করছে কিন্তু অ্যাপ্লিকেন্টকে মূলত। সো অ্যাপ্লিকেন্টের উচিত অ্যাক্টিভলি মনে করেন যে সে যেই দেশের জন্য অ্যাপ্লাই করে ওই দেশ সম্বন্ধে, কোথায় অ্যাপ্লাই করছে, কোন ইউনিভার্সিটিতে করছে, এটার সাথে এঙ্গেজ থাকা, ইনফরমেশন গুলোকে যাতে সে নিজের ভিতরে নিয়ে রাখতে পারে। এবং এতে আমার কাছে মনে হয় যে সে তার ফিউচার সম্বন্ধে বলেন বা সে ওই দেশটাতে পৌঁছার পরে কি করবে এইসব ব্যাপারেও ভালো ফোকাস রাখতে পারবে, নিজে লাইফে এগিয়ে যাবে। তার উপর ডিপেন্ড করা তো খুব ভালো একটা বিষয় না, বা ভালো একটা পরামর্শ দেওয়া যাইতে পারে না যে হ্যাঁ তুমি খুব ভালো করছো, তুমি কারোর উপর ডিপেন্ড করে এগোতে চাচ্ছ লাইফে, তাই না? রেসপন্সিবিলিটি নিতেই হবে, নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে, বিকল্প নাই। রিজেক্ট তো তাহলে আপনি বলতেছিলেন যে 90% 95% যদি অফার লেটার পায়ো বা ভিসা পায়ো, কিছুটা অংশ তো রিজেক্ট হইতেছে। হ্যাঁ, ও যদি আবার রিঅ্যাপ্লাই করতে চায়, তো রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে এই ক্ষেত্রে ইমিগ্রেশন কি ওরে আসলে বলে যে কি কারণে রিজেক্ট হয়েছে, অথবা কোন কোন দিক ওর সচেতন হওয়া দরকার রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে? ইউজুয়ালি হ্যাঁ, তারা একটা ফিডব্যাক দেয় যে কি কারণে তারা দিতে চাচ্ছে না। তো দেখা যায় যে ওই জিনিসগুলো কভার করে তারপর আবার ডেফিনেটলি রিসাবমিশন করতে পারে বা আবার রিঅ্যাপ্লাই করতে পারে যে না, আমি মনে করি যে আমি ভিসা পাওয়ার যোগ্য, বা আমি এই ইউনিভার্সিটিতে তোমার দেশে পড়তে যেতে চাচ্ছি, আমি ডেসপারেটলি আমি পড়তে যেতে চাচ্ছি, আমার যেই ল্যাকিংস গুলো ছিল আমি ওইগুলো কভার করছি, আমি আবার রিকোয়েস্ট করছি যে আমার ডকুমেন্ট গুলো রিভিউ করা হোক। বুঝতে পারছি, ডেফিনেটলি সুযোগটা আছে। এই ক্ষেত্রে তো সময়ের কোনো লিমিট নাই যে তুমি এই সেশনে অ্যাপ্লাই করছো, রিজেক্ট হইলে তোমার মিনিমাম 6 মাস 1 বছর এতদিন পরে আবার অ্যাপ্লাই করতে হবে, নাকি এক ধরেন ফেব্রুয়ারিতে ও রিজেক্ট হয়েছে পরবর্তী সেশনেও তো অ্যাপ্লাই করতে পারে, সমস্যা নাই তো? এখন পরবর্তী সেশনে যদি অ্যাপ্লাই করতে চায় ওই ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে আগে যোগাযোগ করতে হবে, কারণ আপনার এই সেশনের যে অফার লেটারটা ছিল আপনি তো এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ দেখা গেল কথার কথা কেউ অ্যাপ্লাই করছে আপনার জানুয়ারিতে, তার রিজেকশন আসছে, সে যদি ক্লাস শুরু হওয়ার আগেই আবার রিঅ্যাপ্লাই করতে চায় করতে পারে, কিন্তু যদি ক্লাস শুরু হয়ে যায় এবং সে মনে করে যে না আমি গিয়ে হয়তো 1 মাস 2 মাসের পিছনে পড়ে যাব, তো 1-2 মাস পিছনে পড়ে যাওয়া মানে সে অনেকগুলো সাবজেক্ট মিস করছে, একটা ঝামেলা, তাই না? তো ওই ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে যে দেখো আমাকে কাইন্ডলি ডিফার করো নেক্সট সেমিস্টারে, তো ইউনিভার্সিটি ডিফার করে দিল, নতুন অফার লেটার নিয়ে সে নেক্সট সেমিস্টারের জন্য বা নেক্সট সেশনের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে ইজিলি। বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় তাহলে আমরা যদি একটু যোগ বিয়োগ করে আমাদের টোটাল খরচ কত হয় এটা যদি আমরা একটু বলি, ধরেন ব্যাংক স্টেটমেন্ট ও যদি নিজে না দেয়া এজেন্সি অথবা কারো হেল্প নেয় কোনো ব্যাংকের, এই ক্ষেত্রে 3 মাস বা 6 মাসের যদি ধরি এভারেজে ধরেন 30,000 টাকা, ওর আইএলটিএস দেওয়া বাবদ ধরেন আরো 20,000 টাকা, 30 আর 20 50, বা আইএলটিএস এক্সাম দিতেই লাগে আপনার अराउंड 30,000 টাকা। 22,000 না কত যেমন না, এখন আরো বাড়াইছে। আচ্ছা 28,000 প্লাস। ভাই রে ভাই, তাহলে ধরেন 60,000 টাকা, আর আইএলটিএস এ গেল 30,000 টাকা, ব্যাংক স্টেটমেন্টে 30,000 টাকা, আবার আইএলটিএস করার জন্য কোন একটা কোচিং এ ভর্তি হইলে যায় তো আরো কিছু খরচ আছে, ধরেন আরো 20,000 ধরলাম, 80,000 টাকা। আর এরপরে 1 বছরের, আচ্ছা এটা একটু আমরা অ্যারাউন্ড হিসাব ধরি, ধরেন 1 লাখ টাকা আনুষঙ্গিক, আবার 1 বছরের টিউশন ফি তাইলে মোটামুটি 15 লাখের মতো নাকি? না, টিউশন ফি এত না, আপনার যদি 8,000 ইউরো ধরেন ম্যাক্স প্রাইভেট ইউনিভার্সিটির জন্য, আপনার 150 করে যদি 8,000 ইউরো ধরেন, কয় টাকা হয়? আপনি 150 দিয়ে গুণ দিতে পারেন, 8-4-12 লাখ মতো। আচ্ছা 12 লাখ, এদিকে আসলে 1 লাখ 13 লাখ টাকা। এজেন্সি ফি এভারেজে কত টাকা? ইউজুয়ালি অ্যারাউন্ড আপনার 1,30,000 টাকা। আচ্ছা 12 লাখ ধরে, বা একটু কম নিলেও 1 লাখ টাকা। আচ্ছা 12 লাখ,
আর এছাড়া ডকুমেন্ট যেহেতু ওর ফাইল পাঠানো বা কিছু ব্যাপার স্যাপার নাই, এগুলো তো নিজেই করতে পারবে। তাহলে মোটামুটি কি বলা যায় যে এভারেজে 12 থেকে 13 লাখ টাকা বাজেট যদি থাকে বা এই অ্যামাউন্টের মধ্যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ও অনার্স প্রোগ্রামের জন্য মানে যাইতে পারবে, তাই তো? খরচটা তো এভারেজ। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে মূল ব্যাপার হলো আপনি যেটা বলতেছিলেন খুব একটা ভালো দিক যে পড়াশোনা অবস্থায় ফুল টাইম জব করতে পারবে। তো এই ক্ষেত্রে আচ্ছা, আমরা যদি আবার একটু হিসাব করি যে বছরের টিউশন ফি যদি 12 লাখ টাকা হয়, মাসে আসতেছে 1 লাখ টাকা। আর থাকা খাওয়া খরচ এভারেজে যদি মোটামুটি থাকে, এভারেজে খরচ কেমন? এখানে কেউ যদি মনে করে যে কোনো শেয়ার হাউসে বা শেয়ার রুমে থাকে, তাহলে হয়তো থাকার জন্য অ্যারাউন্ড আপনার 200 ইউরো, খাওয়ার জন্য আরো 200 ইউরো ধরেন। এটা ওটা বা যদি আলাদা খরচের কথা বলেন, সব মিলে অ্যারাউন্ড আপনার 500 ইউরোর মধ্যে যদি একটা স্টুডেন্ট চায়, সে ইচ্ছা করলে থাকতে পারে। এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি। যদি কেউ তালিনে আসার পরে টিআরপি পায় এবং টিআরপি পাওয়ার পরে পপুলেশন রেজিস্ট্রেশন করে, তাহলে যত পাবলিক ট্রান্সপোর্ট আছে আপনার বাস, ট্রাম, ট্রেন, তালিনের মধ্যে সবকিছু ফ্রি তার জন্য। আচ্ছা, কোনো ধরনের কোনো পে করতে হবে না। এটা ভালো খরচ। তাহলে মোটামুটি 60,000-70,000 মতো। হ্যাঁ, টাকার হিসাব করলে এরকম। আচ্ছা, তাহলে খরচ টোটাল দুইটা আসতে আছে, টিউশন ফি 1 লাখ টাকা, থাকা বা আনুষঙ্গিক আর হাত খরচ মিলে ধরেন 70,000 টাকা, 1,70,000 টাকা। ও যদি পার্ট টাইম জব অথবা ফুল টাইম একটা জব করে, এইখান থেকে প্রত্যেক মাসে এভারেজে ইনকাম করা কেমন সম্ভব? কেউ যদি মনে করে যে ফুল টাইম জব করবে, হ্যাঁ, এখানে অ্যারাউন্ড আপনার 1,30,000 টাকা মিনিমাম আমি বলবো। আমি বেশি ধরছি না, আমি অফিসিয়াল জবের স্যালারি ধরছি না একটা কারণে, কারণ সে আসার পরে সে অফিসিয়াল জব করার পাশাপাশি তো ফুল টাইম জব করতে পারবে না, ফুল টাইম পড়াশোনা করতে পারবে না, কারণ অফিসিয়াল জব গুলো শুরু হয় 9 to 5 ইউজুয়ালি, আর ক্লাসও থাকে দেখা যায় যে আপনার সকাল থেকে সন্ধ্যার মধ্যেই ইউজুয়ালি। সো দেখা যায় যে তার হয়তো এমন একটা জব খুঁজতে হবে যেটা সে সকালে করতে পারে অথবা রাতে করতে পারে বা বিকালে করতে পারে, বা যেই দিন তার হয়তো ক্লাস নেই ওই দিন করতে পারে অথবা উইকেন্ডেতে করতে পারে, কিন্তু ফুল টাইম জব। তো এটা যদি করে দেখা যায় যে অন এভারেজ সে হয়তো 1,30,000 টাকা মতো সে ইনকাম করতে পারবে। আচ্ছা, আপনার এখানে একটা প্রশ্ন হইতে পারে যে খরচ তো তাহলে বেশি, সেটা কিভাবে কভার করবে? হ্যাঁ, এটা কি বাংলাদেশ থেকে নিতে হবে? আচ্ছা, তো না, বাংলাদেশ থেকে না নিলেও হবে। যদি এখানে কেউ আসার পরে টিআরপি পাওয়ার পরে, টিআরপি পেতে সাধারণত 2 মাস মতো সময় লাগে, এরপরে সে ফুল টাইম জব শুরু করলো, সে কিন্তু আর ইউনিভার্সিটিকে এই বাকি 7-8-10 মাস টাকাটা দিতে হচ্ছে না। কিন্তু দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আমার যদি কোনোভাবে স্কলারশিপ আমার না থাকে, হ্যাঁ, দ্বিতীয় বছরের জন্য আবার কিন্তু আবার টাকা আবার জমা দিতে হইব। এই যে আমি ফার্স্ট ইয়ারেই যে 7-8-9-10 মাসের জন্য, মানে যে সময়টা আমি জব করছি ফুল টাইম, আমি তো টাকাটা আমি সেভ করতেছি নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারের খরচের সাথে সাথে এখান থেকে কিছু টাকা খরচ করা। আচ্ছা, তাহলে প্রথম বছর আসলে সেভিংস এর টাকাটা দ্বিতীয় বছরের যদি স্কলারশিপ পায় খুবই ভালো, দ্বিতীয় বছর ওই টাকাটা নিজে ইউজ করতে পারলো, অথবা প্রথম বছরের সেভিংস এর টাকাটা দ্বিতীয় বছরের টিউশন হিসেবে ও জমা করতে হবে, ব্যাপারটা এমনই। হ্যাঁ, ওইরকম, প্লাস সেকেন্ড ইয়ারে তো জব করতে থাকবে। আচ্ছা, যখন জব করবে তখন ওইখান থেকে কিছু টাকা অ্যাড করলো যদি প্রয়োজন হয়, আর যদি স্কলারশিপ পেয়ে যায় তাহলে তো আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে ব্যাপার হলো খরচ যেটা আর ইনকাম মোটামুটি করা যেটা সম্ভব, এটা যদি নিজে একটু হিসাব করে চলে, মানে আহামরি তেমন একটা প্যারা খাইতে হয় না। এক্স্যাক্টলি, একটু হিসাব করে চললে প্যারা খাইতে হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কতদিনের মধ্যে আসলে পার্ট টাইম অথবা ফুল টাইম জব এটা ম্যানেজ করা সম্ভব? ওখানে জবের মার্কেট কেমন? এখানকার জবের মার্কেট বেশ ভালো, জব অ্যাভেলেবল আছে। আপনার যদি কেউ মনে করেন যে রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি করতে চায়, আমার মনে হয় যে আসার পরে টিআরপি পাওয়ার পরেই শুরু করতে পারে। আমার মনে হয় না তার 10-15 দিনের থেকে বেশি সময় লাগবে খোঁজার জন্য। বাট হ্যাঁ, এখন হইতে পারে অনেকে হয়তো জানে না কিভাবে খুঁজতে হয়, যদি পরিচিত থাকে একটা অ্যাডভান্টেজ,
দ্বিতীয়ত যদি প্ল্যাটফর্ম গুলোর কথা জানা থাকে, কোন প্ল্যাটফর্মে জবগুলো খুঁজতে হয় বা কিভাবে জবগুলো খুঁজতে হয়, তাহলে ঠিক আছে। যদি অ্যাক্টিভ হয় যে না আমি সিভি প্রিন্ট করে আমি হয়তো নিজেই যাচ্ছি, আমি যেখানে জব খুঁজবো, তো এটাও করতে পারে। বা যদি ফুড ডেলিভারির কথা বললাম, যেমন যদি মনে করে যে আমি একটা অ্যাকাউন্ট খুলে নেব বোল্টে অথবা ওল্টে, ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে, সে টিআরপি পাওয়ার পরের দিন থেকেই অ্যাকাউন্ট খুললো, খোলার পরে অ্যাকাউন্টটা হাতে পাওয়ার সাথে সাথেই সে জব করতে পারছে। হয়তো আপনি বলতে পারেন যে সেখানে অফিসিয়াল জব করতে পারবে না, না ডেফিনেটলি অফিসিয়াল জবও করতে পারবে, কিন্তু ওই যে বললাম যে পড়াশোনা ঠিক রেখে সে অফিসিয়াল জবও খুঁজতে পারবে। এটার জন্য কয়েকটা প্ল্যাটফর্ম আছে, সিবি.ই, সিবিকে স্কুজ, ফুল টাইম, পার্ট টাইম, এগুলোর জন্য ট্রাই করতে পারবে ডেফিনেটলি। বাট হ্যাঁ, এখানে জব মিলে, এমন না যে এখানে জবের হাহাকার চলছে, তা না, লাকিলি। বুঝতে পারছি। তাহলে মূল ব্যাপার হলো ও যদি নিজের একটু চোখ কান খোলা রাখা আশপাশে একটু জব ট্রাই করে, তাহলে আহামরি তেমন একটা সময় লাগবে না, 2-1 সপ্তাহের মধ্যে হয়তো বা কিছু না কিছু একটা ম্যানেজ করে ফেলাইতে পারবে। তো এরপরেও আপনার আর কিছু জিনিস কি অ্যাড করার আছে আরো? মানে কেউ যদি এস্তোনিয়ার জার্নিতে আগ্রহী থাকে অথবা এখান থেকে শুরু করতে চায়, তাহলে আর কি কোনো ব্যাপার আছে, বা আপনি এখন কি আরো কিছু সাজেস্ট করতে চান যে এই ব্যাপারগুলো মাথায় রাখা? আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে পারি। কেউ যদি মনে করে যে না আমার ফার্স্ট লাইফে দরকার নেই, বাট লাইফে পিস দরকার, একটা প্রফেশনাল জব দরকার, বা ক্যারিয়ারে ভালো করতে চাই, আমার মনে হয় এস্তোনিয়াটা তাদের পছন্দ করা উচিত।